সকাল থেকে রাত পর্যন্ত চলে এক নিঃশ্বাসে সংসারের সমস্ত কাজকর্ম। সাথে থাকে দুবেলা রান্না, ছেলেমেয়ের খাবার দাবার তৈরি করা, তাদেরকে রেডি করা, তারা কী খাবে কী খাবে না, মানে সমস্ত কিছু চলে এই সারাটা দিন এক নিঃশ্বাসে। আর সারাদিনের এই অক্লান্ত পরিশ্রম শুধুমাত্র কিসের জন্য জানো? সংসারের মানুষগুলো যাতে ভালো থাকে তাদের জন্য এত কষ্ট করা, এত পরিশ্রম করা। সারাদিন এত কঠোর পরিশ্রম করেও কখনো ক্লান্তি আসে না। যখন মনে হয় যে কাজগুলো আমি আমার নিজের মানুষের জন্য করি, তাদের ভালো লাগা, ভালো থাকার জন্য, তখন কিন্তু সেই ক্লান্তি কোথায় চলে যায়। তো চলো বন্ধুরা, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম প্রত্যেক দিনের মতো। আজকেও নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকের বারটি আছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একদম বাসন নিয়ে বসে পড়েছি, কারণ কালকে রাতে না বাসনটা মেজে রাখতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো আর আমার শরীরটাও ভালো লাগছিল না, তার জন্য রাতে আর বাসন মাজা হয়নি। তো সেই জন্য সকালবেলা সমস্ত বাসনগুলো মেজে এই যে রান্নাঘরে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে সেইগুলো সব ভরে নেব। তারপরে তোমার যে জামা কাপড়গুলো আছে সেগুলো ভেজাবো। সমস্ত কাজবাজ সেরে চলে যাব কাজে। কাজ থেকে এসে ঢুকবো রান্নাঘরে, কারণ সকালবেলা রান্নাঘরে ঢুকি না, দেরি হয়ে যায়, তাই কাজটা সেরে এসে তারপরেই রান্নাঘরে ঢুকবো। তো চলো, সংসারে সমস্ত কাজকর্ম সারাদিনই করতে থাকি, সাথে তোমাদের সাথে গল্প আড্ডা সমস্ত কিছু রয়েছে, ভালো লাগা ভালো না লাগা সমস্ত কিছু নিয়ে আজকের দিনটাও শুরু করলাম। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অন্য দিনের মধ্যে একটু হলেও ভালো লাগবে। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা তো রয়েছে। তোমরা দেখো, তো এদিকে বরমশাইকে বললাম তুমি আমাকে জলের বোতলগুলো দাও, রান্নাঘরে যে জলটা ভরি, খাবার জল রান্না করার জন্য যে জল লাগে সেই বোতলগুলো ভরে নিই। আর তোমার দাদাভাই দেখো এখানে যে খাবার জলের বোতলগুলো আছে সেগুলোও ভরে রেখে যাচ্ছে। ও ভরে রেখে গেছে, সেগুলোকে এনে আমি আবার ঘরে রেখে দিয়েছি। ও টেবিলের মধ্যে ভরে রেখেছে, আমি আবার সেগুলোকে এনে এখানে রেখে দিচ্ছি, কারণ টেবিলের মধ্যে থাকলে অতগুলো বোতল আর মানুষের খাবার দাবার খাবে কোথায়, রাখবে কোথায় অন্যান্য জিনিস, তার জন্য বোতলগুলোকে ঘরে এনে রেখে দিলাম। আর তারপর তোমার দাদাভাই চা করতে গেল, ও চা করে নিয়ে আসবে। আর আমি এদিকে সবজিগুলো কেটে রেখে যাব, যা রান্না হবে সে সবজিগুলো এখন যদি কেটে রেখে যাই তাহলে আমি এসে স্নান করে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা বসাতে পারবো। আর যদি রেডি করা না থাকে না তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, এসে কাটবো বাটবো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য ভাবলাম চলো চা যতক্ষণ করছে ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। আর আজকে করবো ফুলকপি আলুর তরকারি, যেহেতু নিরামিষ রান্না, তাই ফুলকপি আলুর তরকারি করবো। আর মাম গোগুলোর জন্য একটু গোল গোল করে আলু ভাজবো। তো আগের দিন যে ফুলকপিটা এনেছিলাম অর্ধেকটা আগের দিন করেছিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, যেহেতু অনেকটা বড়ই ছিল ফুলকপিটা, অতটা লাগেনি, তার জন্য দেখো আজকে আবার অর্ধেকটা করে নিলাম। যে কোনো জিনিস যদি একটুখানি বুদ্ধি করে একটুখানি দেখে ভাবনা চিন্তা করে করা যায় সেই জিনিসটা কিন্তু ভালোই হয়। চাইলে কিন্তু গোটা ফুলকপিটা আমি একদিন রান্না করলেও রান্না করে নিয়ে খেয়ে নিতে পারতাম। ফুলকপি খেতে খুব ভালোবাসে আমার বর, তারপর আমার মেয়ে। কিন্তু দেখো একদিনে করলে একদিনে খাওয়া যায়, পরের দিন কী খাবো সেটা কিন্তু চিন্তা করা হবে না। তার জন্য আমি মনে করলাম যে না, অর্ধেকটা করি, অর্ধেকটা রেখে দিই, অর্ধেকটা পরের দিন করব। ওর সাথে একটু তরকারি আরও কিছু দিয়ে একটা সবজি হয়ে যাবে আর একটা দিন হয়ে যাবে। তাই আমাদের মধ্যবিত্ত ঘরে একটুখানি বুদ্ধি করে না করলে না কখনোই কিন্তু কিছু হবে না। আর এই যে কাছ থেকে যে জামা প্যান্টগুলো যে ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলো কিন্তু সমস্ত কেচে মেলে দিয়েছি। আর সেই ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি, কারণ কি বলো তো, ভিডিও করার যে স্ট্যান্ডটা আমার তো ভেঙে গেছে তোমরা জানো, তো এখনও কিনে উঠতে পারছি না, তার জন্য ভিডিও মাম্মাম যখন থাকে ও ধরে দেয়। তো আজকে যেহেতু মাম্মাম বাড়ি নেই, পড়তে গেছে, কে ধরে দেবে, তার জন্য আর করা হয়নি। মেলার পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত জামা প্যান্ট কেচেছি, আবার ভিজিয়ে রেখে গেছি, আবার দুপুরবেলা আসবো তখন এসে আবার কাচবো। তো জামা প্যান্ট কাচার পালা রোজই চলতে থাকে, কোনো কিন্তু এর শেষ নেই। তারপরে ওদিকে জামা প্যান্টগুলো কেচে তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি বসিয়ে দিয়ে রান্নাঘরে যে বাসনগুলো মেজে গেছিলাম সেই বাসনগুলোকে এখন জায়গায় রেখে দিচ্ছি, কারণ জায়গার বাসন জায়গায় না রাখলে পরে যখন আবার ধোবো তখন আবার জমে যাবে। ওর জন্য। আর এখানে দেখো মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ফুলকপির তরকারি করেছি। মটরশুঁটিগুলো কি সুন্দর বেশ দানা দানা আছে, একটাও গলেনি। এরকমভাবে কেন বলো তো দানা দানা রয়েছে, গলেনি, গলে গেলে না ভাল লাগে না, দানা দানা থাকলে মুখে পড়লে বেশ ভালো লাগে। তো আমি মটরশুঁটিটা যখন আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা একটু কষানো হাফ হয়েছে, তারপরে দিয়ে কষিয়েছি, তার জন্য মটরশুঁটিগুলো গোটা গোটা আছে। আর যদি প্রথমেই দিতাম আলুর সাথে ভাজা ভাজা করতে, তখন কিন্তু মটরশুঁটিগুলো একদম নিজিয়ে যেত, একদম মজে যেত, তার জন্য কিন্তু আমি পরেই দিয়েছি। আর এখানে দেখো আটা মাখা আছে, কালকে রুটি করেছিলাম তো সেখান থেকে কিছুটা আটা মাখা বাকি ছিল, সেই আটা মাখাটা দিয়ে এখানে এখন কিছু রুটি করে নেব সকালে। তো আমার আর মাম্মামের হয়ে যাবে, কারণ সকালবেলা তো ভাত খেয়ে কাজ করা যায় না, ভাত খেয়ে কাজ করতে খুবই কষ্ট হয়। তার জন্য আমি এখন একটু রুটি করে নেব, রুটি করে নিয়ে আমি আর মাম্মাম খাবো। তো
তোমার দাদাভাই ভাতই খাবে। ও রাতেই রুটি খায়, সকালে রুটি খেতে চায় না। বলছে যে সকালবেলা অনেকটাই টাইম থাকে তো সে আবার একবারে ২টো ২:৩০টায় আসে। এই ১০টার সময় খেয়ে গেলে খিদে পেয়ে যায়। বলছে আমায় তুমি ২টো ভাতই দাও। আর ও যে কাজ করে না, ওই কাজে ভাতেরই প্রয়োজন। কারণ বহুত বড়, বড় মেশিনগুলো তোলা-নামা করে তো ওদের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর ওই যে একটা কথা কি বলে জানো তো? যে মেয়ে যদি থাকে, ধরো যার সন্তান মেয়ে সন্তান, ছেলে সন্তান দুটোই তো উভয়ই এক। কিন্তু একটু হলেও যদি মেয়ে থাকে না, সেই মেয়ে দেখবে তোমার একটু হলেও দুঃখ কিন্তু অনেকটাই বেশি বোঝে। ছেলেরা বোঝে না, না বোঝে কিন্তু কাজকর্মের দিক থেকে মেয়েরা তোমাকে যতটা সাহায্য করবে, ততটা কিন্তু ছেলেরা করবে না, যতটা মেয়েরা করবে। এটা কিন্তু বাস্তব কথা। তো মেয়ে বড় হয়ে গেলে মায়ের যে অনেক দুঃখ কমে যায়, এটা কিন্তু ঠিক কথা। তো এই দেখো মাম্মাম যে বড় হয়ে গেছে, মাম্মাম যে কবে দেখতে, দেখতে চোখের সামনে এত বড় হয়ে গেল, যে এই জিনিসগুলো কখনো ভাবিনি যে মাম্মাম এত বড় হয়ে গেছে, মাম্মাম চা করবে, মাম্মাম কোনো কাজের কথা বলে সেগুলো করবে। আমার একটু কষ্ট কম হবে, সেটা কিন্তু ভগবান দেখে ঠিক সেইভাবেই আমার মাম্মামকে তৈরি করেছে। এখন তো মাম্মামের স্কুল ছুটি যেহেতু ওদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। তাই দেখো মাম্মাম যখন বাড়ি থাকে না আমার কিন্তু অনেকটা কাজের কষ্ট কমে যায়। কারণ ও পুজো দেওয়া বলো, ঘরের টুকটাক বাসন মাজা, ঘরের টুকটাক জামাকাপড় গোছানো, তোলা, ওর ভাইকে নিয়ে আসা সমস্ত কাজগুলো করে রাখে। তাহলে এই কাজগুলো থেকে আমি একটু হলেও মুক্তি পাই। আর ও আলু ভাজছিল, ওর বাবা বলছে, "দেখি তো কেমন করে আলু ভাজছিস?" বলছি, "এরমভাবে দিয়ে দূরে সরে যেতে হয়?" বলছে যে, "কেন কি হয়?" বলছে, "না, অত তেল আর গায়ে ছেটে ওরম আস্তে করে কড়াইয়ের গা থেকে ছাড়লে কিছু হয় না।" বলছি যে, "ও আস্তে, আস্তে করতে, করতে সব শিখে যাবে। এই যে যেটুকুনি করে এটুকুনি কি অনেক?" তাই বলি ভগবান কিন্তু সঠিকভাবে সঠিক মানুষের কাছেই সব জিনিস পাঠায়। যেমন বড়মশাই আমার জন্য যতটা করে, যতটা কষ্ট বোঝে, তেমন আমার মাম্মামও বোঝে, আমার গোগোলও বোঝে। বোঝে না বলব ভুল, কিন্তু ও তো এখনো ছোট। এখনো ওর সেই বোধ বুদ্ধিটা হয়নি। যখন হবে তখন ও হয়তো বাবা দিদির মতো আমার কষ্টটা বুঝবে। তো কষ্টটা বোঝা আমি মনে করি প্রতিটা বাড়ির মানুষই যদি এইভাবে তাদের কষ্ট একে অপরের কষ্ট দুঃখ ভাগ করে নেয় তাহলে কিন্তু একের জনের ওপর এত কষ্ট, এত প্রেশার পড়ে না। আর এত কষ্ট হয় না। কারণ একজন সংসারের জন্য করতে, করতে মরে যাবে। আর একজন পায়ের উপর পা তুলে বসে দেখবে সেটা কিন্তু কখনোর জন্যই ভালো দেখায় না। আর এখানে যে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিলাম, বিছানা চাদর পাল্টে নিলাম। চাদরটা পাল্টে নিয়ে বালিশের কভারগুলো পরিয়ে দিলাম। বিছানার চাদর আরেকটা পাতলাম যেহেতু আজকে বৃহস্পতিবার কাচাকুচি করব অনেক কিছুই। মাথায় শ্যাম্পুও দেবো তার জন্য সমস্ত কাজগুলো করে রেখে গেলাম। এসে আর ২-১ টা জামাকাপড় থাকবে সেগুলোকে কেচে মাথায় শ্যাম্পু দিয়ে নেব। আর এখানে মাম্মাম দেখো মুখ ধুয়ে গামছা নিতে এসছে, উঠে দেখে আমি ফোন রেখেছি, ও আবার টুক করে সরে গেছে। তারপরে এই যে কাজে যাব, আবার কিন্তু কাজে যাব। এখনো কিন্তু দুবারই কাজ বাকি আছে। সকালে একবারই করে এসেছি। আর এখনো দুবারই কাজ বাকি। দুবারই কাজ করব। তারপর আবার বাড়িতে আসব। তো এইভাবেই সারাদিন সংসারের কাজ এক নিঃশ্বাসে যখনই সময় পাই, একটু ফাঁক পাই, তখনই কিন্তু শুরু করে দিই কাজ করা। কারণ ওই যে বললাম অপরিষ্কার অগোছালো ঘর দেখতে একদমই ভাল লাগে না। ঘর একটা হোক কিংবা ১০টা হোক সেটাকে যদি গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখা যায় না, তবে কিন্তু দেখবে সেটাই কিন্তু দেখতে সুন্দর মনে হয়। আর এখানে লেপটা একটু রোদে দিয়ে দিলাম যেহেতু রোদ বেরিয়েছে। মাম্মামকে বললাম সাইকেলটা এদিকে সরিয়ে দে, আমি তাহলে এদিকে লেপগুলো দিয়ে দিই রোদে। বলল, "মা তুমি সাইকেল নেবে না?" আমি বলছি, "না আমি নেব না। তুই তো আমার ভাইকে আনতে যাবি, তা আমি হেঁটেই চলে যাব।" তারপরে যে লেপ কাঁথাগুলো একটুখানি রোদে দিয়ে দিলাম। বাবা বলছে, "তাহলে এখানে দিলে?" আমি বলছি, "বাবা বাইরে দিলে কে আবার চেয়ার টেনে নিয়ে আসবে? হয়তো কারো মনে থাকবে না যখন ছায়া পড়ে যাবে। আর এখানে রোদটা অনেকক্ষণই থাকবে তার জন্য এখানটায় দিয়ে গেলাম।" বলল, "ঠিক আছে।" তো বাবা বলল, "ঠিক আছে এখানে থাক আমি দেখবো খানে।" আর এখানে দেখো আমি ওই যে তোমার ঘরটা ঝাঁট দিয়ে একটু মুছে নেবো। মাম্মাম একটু ফোন নিয়ে বসেছে। কারণ আর তো এরপরে ফোন পাবে না। আমি কাজে চলে গেলে আর ফোনও পাবে না, ঘাঁটতেও পাবে না। তার জন্য ফোনটা আমি বললাম, "তাহলে ঘাঁট একটুখানি তুই, আমি ততক্ষণে এদিকে কাজগুলো সারি।" ওদিকে ফোনও ঘাঁটবে, এদিকে আমাকে কিন্তু ক্যামেরাও করে দেয় ও। এখন আমার স্ট্যান্ড নেই যেহেতু তার জন্য আমার ফোনের ক্যামেরাম্যান কিন্তু আমার মাম্মাম হয়ে গেছে। আর এই যে দেখো না ঘর যতই ঝাড় দিই না কেন কোথা দিয়ে যে এত নোংরা আসে মানে বোঝা বড় দায়। খাটের তলায় যখনই ঝাড় দেবো তখনই কত নোংরা। আলমারির তলায়, শোকেসের তলায় প্রত্যেকদিন গাদা, গাদা নোংরা। কারণ কি বলতো একদম সদরেই দরজা দিয়ে ধুলোবালি সমস্ত কিছু ঢোকে। তার জন্য বেশি কিন্তু নোংরা হয়ে যায়। আর এখানে যে স্নান করে চলে এসেছি। আমি বলছি, "কেমন লাগছে?" মাম্মাম বলছে, "মা তোমায় পুরো পেত্নির মতো লাগছে।" আমি বলছি, "থাক পেত্নির লাগুক আর যাই লাগুক আমার আমার তো ভাল লাগছে। মাথা ঘষেছি তো মাথা ঘষে চুলগুলোকে একটুখানি ছাড়ছি।" তো কিছু, কিছু সময় নিজেরও মনে হয় আর নিজেও একটুখানি ফোনের সামনে এসে নিজে একটু ঢং করি। তো ঢং করার পরে সিঁদুর-টিঁদুর পরে নিয়েছি আর মুখে তো তেল মেখেছি দেখলেই বোঝা যাচ্ছে চপচপ করছে। আর এখানে যে খেতে দিয়েছি মাম্মামকে আর ওর বাবাকে দুজনকে খেতে দেবো। খাবার বাড়তে, বাড়তে ফোনে একটা কি যেন বেশ দেখাচ্ছিল তাই নিয়ে হাসাহাসি করছিলাম। আর এখানে এই যে মাম্মাম দেখো না হাসছে। দিয়ে এদিকে তারপরে
তারপরে তো পর্দাগুলো কেচেছিলাম, জানলা দরজা সমস্ত পর্দাগুলোকে পরিয়ে দিলাম। আর মাম্মাম ওখানে গাজর ঘষে রেখেছে, রাত্রের বেলা গাজরের হালুয়া খাবে বলে। আর দুই ভাই বোনে মিলে গাজর ঘষছিল, একজন ছাড়াচ্ছিল একজন ঘষছিল, আর আবার নাচও করছিল। তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, গোকুলকে খেতে দিয়েছি, গোকুলকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়ে গোকুলও পড়তে যাবে, আমিও কিন্তু এখন কাজে যাব। কাজ থেকে এসে আবার রাতের রান্না আছে আমাদের, সে রাতের রান্না করতে হবে। আর তোমার দাদা ভাইয়ের আমি একটু দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি বাইরে বসে। কারেন্ট নেই জানো তো, কারেন্ট চলে গেছে আজ কদিন ধরে না, খুব কারেন্টটা জ্বালাচ্ছে, হুটপাট করে চলে যাচ্ছে। তো অন্ধকারের মধ্যে বসে চা খেলাম, গাজরের হালুয়াটা বানালাম ফোনের ক্যামেরা দিয়ে দিয়ে। কি করব বলো, কতক্ষণ বসে থাকবো, ওরাও তো খেয়ে শুয়ে পড়বে, ওদেরও সকালবেলা আবার পড়া আছে, স্কুল আছে। তাই গাজরের হালুয়াটায় ঘি দিয়ে একটু এলাচ ফোড়ন দিয়ে গাজরটাকে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে একটুখানি তোমার চিনি দিয়েছি, দুধ দিয়েছি, দুধ দিয়ে ফুটিয়েছি, চিনিটা মানে হওয়ার আগে আগে দিয়েছি, কারণ চিনি দিলে গাজর হয়তো অনেক সময় সেদ্ধ না হতে পারে। তার জন্য দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি গাজরটাকে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে এই যে কাজু কিশমিশটা ধুয়ে নিয়েছি। আর কাজু কিশমিশ সবসময় ধুয়েই নিই, কারণ অনেক নোংরা থাকে এর মধ্যে, ধুলে বোঝা যায় কতটা নোংরা থাকে। তারপরে একটুখানি আমুল দুধের গুঁড়ো না ওর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আমুল দুধের গুঁড়ো দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমুল দুধটা দেওয়ার পরে চিনি দিয়েছি, চিনি দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে দিয়েছি। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। এইভাবে আমুল দুধ ওপরে যদি নাড়ু করলেও যদি এইভাবে আমুল দুধ ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায় না, বেশ কিন্তু খেতে সুন্দর লাগে। তো এদিকে দেখো আমার কিন্তু গাজরের হালুয়া রেডি, গাজরের হালুয়া। আর দুপুরে ভাত আছে, একটু রুটি করে নেব, যা যা লাগবে দেখি কী কী করব, করে নিয়ে আমাদের রাতের ডিনারটাও সেরে নেব। তো আজকের বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল, জানি না তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের কারোর মধ্যে। তো আজকের মতো টাটা, এই পর্যন্তই, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।